অতি চালাকের গলায় দড়িটা টকাস করে পড়েই গেল শেষ পর্যন্ত। এসআইআর প্রক্রিয়া চুরি নয়, পুকুর চুরি নয়, একবারে ডাকাতি করার পরিকল্পনা নিয়ে নিয়েছিল ডিডিমনির বাহিনী। এবং সেটার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করা হচ্ছিল। নাম্বার ওয়ান হচ্ছে মাইক্রো অবজারভার যারা আছে তাদেরকে সামহাও ম্যানেজ করা, এবং দু নম্বর যেটা হচ্ছে এআইকে ব্যবহার করা। এবং সেটা যখন ইলেকশন কমিশন ধরে নিয়েছে তখন এইবার চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে দিয়েছেন ডিডিমণি। কেন? তার কারণ হচ্ছে যা হিসেব পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বাদ যাওয়া সংখ্যাটা কোটি ছাড়াতে পারে। এবং অন অ্যান অ্যাভারেজ গড়ে প্রতি বিধানসভায় 35,000 করে ভোটার ডিলিট হতে পারে। কি কি ঘটনা ঘটেছে এসআইআর নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, সেটা হচ্ছে স্ক্যান আপলোডে তফাৎ হতে পারে, সতর্ক বার্তা কমিশনের সাইটে, নতুন নোট ঘিরে চর্চা। কি বলছেন ইলেকশন কমিশন যেটা বলছে যে ডকুমেন্টগুলো হিয়ারিংয়ের সময় প্রডিউস করা হচ্ছে সেগুলো ইআরও যারা রয়েছেন তারা যখন স্ক্যান করে সেগুলোকে আপলোড করছে, শুধু সেই ডকুমেন্ট ভেরিফাই করলেই হবে না, তার সঙ্গে ফিজিক্যাল কপি যেটা জমা পড়েছে সেটাকেও ভেরিফাই করা হবে। এবার কেন এই পদ্ধতি নেওয়া হচ্ছে, দুটো ইনস্ট্যান্স আপনাদের বললেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনায়। সেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তিকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, কিন্তু যখন তাকে ডাকা হয়েছে ততদিনে তিনি মারা গেছেন। ফলে তার পুত্র সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি হিয়ারিং প্রসেসে এসে জানিয়েছিলেন যে তার বাবা অলরেডি মারা গেছেন, ফলে আর এই হিয়ারিং প্রসেসের দরকার নেই। সেটাই তিনি ইলেকশন কমিশনকে জানাবার জন্য এসেছেন এবং তিনি সেটা অ্যাপ্লিকেশন করে লিখিতভাবে জমা দিয়ে চলে যান। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে সেই ডকুমেন্ট আপলোড না করে সেই মৃত ব্যক্তির নাম এবং তার প্রয়োজনীয় নথি আপলোড হয়ে গেছে। অর্থাৎ পরিবার যেটা জানাচ্ছে আর যেটা অ্যাকচুয়াল আপলোড হয়েছে সেটার মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে এই দু নম্বরই ফেরেববাজিটা করছে কারা? যারা এই প্রসেসটার মধ্যে রয়েছে। দুই, আরেকটা ইনসিডেন্ট সামনে এসছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি এসছে, সংখ্যালঘু ব্যক্তি, এবং নিজের বাবার নাম যেটা দিয়েছে তার যে ডকুমেন্ট, তার যে সাপোর্টিং ডকুমেন্ট, সেই সাপোর্টিং ডকুমেন্ট একটা ভোটার কার্ড। কিন্তু এই ভোটার কার্ডটা অরিজিনাল নয়, এটা এআই টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। এবং যে সংস্থা, খুব জনপ্রিয় একটা সংস্থার এআই টেকনোলজি দিয়ে বানানো হয়েছে, তো তাদের লোগোটা অবধি সেই ভোটার কার্ডটার নিচে আছে। আসলে বেসিক্যালি এরা চোর, চিটিংবাজ, ফেরেববাজ তো, কিন্তু তার সঙ্গে হচ্ছে চরম লেভেলের অশিক্ষিত। চুরিটা যে করছে এইভাবে হাতে নাতে প্রমাণ দিয়ে দিয়েছে। ফলে এই দুটো জিনিস যখন সামনে এসেছে তখন ইলেকশন কমিশন এবার বিভিন্ন যে ডকুমেন্টগুলো আপলোড হয়েছে তার ফিজিক্যাল কপি চাইতে শুরু করেছে এবং দেখা যাচ্ছে সেখানে বিস্তর মিসম্যাচ রয়েছে। যে ডকুমেন্ট অ্যাকচুয়ালি সাবমিট হয়েছে আর যে ডকুমেন্ট আপলোড হয়েছে দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। ফলে এই জায়গাটায় একটা লম্বা লম্বা প্রসিডিওর শুরু করে দিয়েছে এবং সেগুলোকে প্রত্যেকটা রিভেরিফাই করা হচ্ছে। এবার কমিশনের মনে একটা সন্দেহ জাগছে যে এখানে এই প্রসেসে কারচুপি হতে পারে, এই করেই তো মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছিল। তাহলে তাদের চোখটা এড়িয়ে কি করে এই ঘটনাটা ঘটে গেল সেটা একটু পরে ব্যাখ্যায় আসছি। কিন্তু এরপরই যে ঘটনাটা ঘটছে সেখানে একটা মারাত্মক তথ্য পাওয়া যাচ্ছে, যেটা বলছি যে কোটি ছাড়াতে পারে। কি করে কোটি ছাড়াচ্ছে সেটা আপনাদের একটু বুঝিয়ে বলি। দেখুন, এসআইআরের যে ফার্স্ট ফেজটা ছিল, অর্থাৎ যেখানে আমরা এই ফর্ম ফিল আপ করেছি বা অনলাইনে ফর্ম সাবমিট করেছি, সেই প্রসেসের শেষে দেখা গেছে যে 58,20,000 নাম বাদ চলে গেছে, যেগুলো মৃত ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে বা নন এক্সিস্টিং ভোটার রয়েছে, সেই সব ক্যাটাগরিতে মোট 58,20,000 নাম বাদ চলে গেছে। এরপর আপনারা জানেন যে হিয়ারিং প্রসেসটা চলছে, সেই হিয়ারিং প্রসেসে এসে তারা যে অবৈধ ভোটার, তারা যে নিজেদের ভ্যালিড ডকুমেন্ট দিতে পারবে না, এটা তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ায় প্রায় 5.5 লক্ষ ভোটার সেখানে কিন্তু আসেনি। এবং এখনও অবধি যে নথি সাবমিট হয়েছে হিয়ারিং প্রসেসের ফলে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 4.5 লক্ষ নথি ভুয়ো, তাদের নামও বাদ যেতে চলেছে। অর্থাৎ এই 5.5 লক্ষ যারা অ্যাপিয়ার করেনি তাদের নাম তো বাদ যাচ্ছে, তার পাশাপাশি ভুয়ো হিসেবে যারা একদম ফাইনালি চিহ্নিত হয়ে গেছে সেই 4.5 লক্ষের নামও বাদ যেতে চলেছে। দুটো সংখ্যা অ্যাড করলে কত হয়? টোটাল নাম্বারটা হয় 10 লক্ষ। অর্থাৎ 58,20,000 আর 10 লক্ষ 68 লক্ষ হয়ে যাচ্ছে। প্লাস আরও এদিক ওদিক কিছু রয়েছে, সেই সংখ্যাটা প্রায় 70 লক্ষের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা,
সেটা হচ্ছে যে বাংলার ভোটার তালিকায় মোট বাদ যাচ্ছে 70 লক্ষ নাম। এখন অবধি যে হিয়ারিং প্রসেসটা হচ্ছে, এই 70 লক্ষ নাম যদি বাদ যায় তাহলে দেখা যাচ্ছে প্রতি বিধানসভায় গড়ে 24,000 করে নাম ডিলিট হচ্ছে। বুঝতে পারছেন, ফেরেববাজগুলো 24,000 মার্জিন অবধি যেগুলো নিয়েছে সেই সব সিটগুলো কিন্তু এবার মায়ের ভোগে যেতে চলেছে। কিন্তু তার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা বলছি কোটি ছাড়াতে পারে, 28 তারিখে বেরোবে তো চূড়ান্ত তালিকা, মানে এটা আগের রিপোর্টিং, আজকে সুপ্রিম কোর্টে শুনানির আগে 28 তারিখ তো পার করতে হবে বলে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। 55 লক্ষের জট ঘিরে তৈরি হচ্ছে সংশয়। কোথায় এই 55 লক্ষের জট হচ্ছে? 30 লক্ষ এমন হিয়ারিং প্রসেস হয়ে গেছে যেগুলোকে এইআরওরা ওকে করে দিয়েছে। সেই 30 লক্ষকে এবার রিভেরিফাই করা হবে। ওই বললাম না, এআই ডকুমেন্ট রয়েছে, ভুয়ো নথি রয়েছে, যেটা অ্যাকচুয়ালি জমা হয়েছে আর যেটা আপলোড হয়েছে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এখানে 30 লক্ষ রয়েছে এবং এই 30 লক্ষের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে সংখ্যালঘু, অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল দুধেল গাই, অবৈধ বাংলাদেশি, অবৈধ রোহিঙ্গা, সেরকম 30 লক্ষ রয়েছে। এবং 25 লক্ষ এমন নাম রয়েছে যেখানে এখনও এইআরওরা সেই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কেন সিদ্ধান্ত নেয়নি? কমিশন এগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করেছে অলরেডি, কেননা এগুলো গেলেই তো ধরবে। তো সেই ব্যাকগ্রাউন্ড চেকে দেখা গেছে এর বেশিরভাগই হচ্ছে ভুয়ো। সুতরাং প্ল্যানটা ছিল যে এগুলোকে একদম শেষ মুহূর্তে গিয়ে আপলোড করো, যাতে করে ওই তালেগুলো সময় পাওয়া যাবে না। যেরকম করে আমাদের 26,000 চাকরি যাওয়ার কেসে হয়েছিল, যে চাল আর কাঁকড় আলাদা করা যাচ্ছে না, তাহলে বলবে যখন চাল আর কাঁকড় আলাদা করা যাচ্ছে না তাহলে সবাইকে তো বাদ দেওয়া যাবে না, এই অবৈধগুলোকেও রেখে দাও। এই রকম একটা পরিকল্পনা কিছু ছিল, যে কারণে এই 25 লক্ষকে কিন্তু এখনও কোনো রকম কোনো ডিসিশন নেয়নি, পেন্ডিং হিসেবে ফেলে রেখে দিয়েছে। কিন্তু অলরেডি ইলেকশন কমিশন সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েছে, সুতরাং সেগুলো ডিসিশনের জন্য ওয়েট করছে। এর পাশাপাশি আপনারা জানেন যে 1,14,000 ভোটার রয়েছে যাদের ডকুমেন্ট আপলোড করা হয়নি, সেই একই কেস। এইগুলোও ম্যাক্সিমামই হচ্ছে ভুয়ো, যে কারণে শেষ মুহূর্তে আপলোড করে রাখার জন্য ফেলে রেখা হয়েছিল। কিন্তু যেহেতু এই 14 তারিখে আগেই ওই সার্ভারটা প্রবলেম করে, সেটা আটকে যায়, ফলে এইগুলোকে আর আপলোড করতে পারেনি। এবার ইলেকশন কমিশন বলেছে কোনো প্রবলেম নেই, এই 1,14,000 এখন বাদ দাও। যদি এরা অরিজিনাল ভোটার হয়, এদের মধ্যে কোনো রকম ডুপ্লিকেশন না থাকে, এরা ফর্ম 6 ফিল আপ করুক, প্রয়োজনীয় নথি দিক, এদের নাম ভোটার তালিকায় উঠে যাবে। ফেসে গেছে এইখানে। প্লাস 60,000 অন্য নামও রয়েছে যেখানে অন্য রাজ্য থেকে এদেরকে ভেরিফাই করতে হবে, অন্য রাজ্যের এদের রেফারেন্স দেওয়া আছে। ফলে সব মিলিয়ে সংখ্যাটা এখানে 1,14,060, মানে মোটামুটি 2 লক্ষের কাছাকাছি ধরুন। এবং তাহলে ওই 30 লক্ষ হচ্ছে রিভেরিফাই, 25 লক্ষ হচ্ছে যাদের এখনও ডিসিশন নেওয়া হয়নি, 1,14,000 হচ্ছে যাদের ডকুমেন্ট আপলোড হয়নি, এবং 60,000 হচ্ছে অন্য রাজ্য। সব মিলিয়ে সংখ্যাটা হচ্ছে প্রায় 57 লক্ষ। এবং কমিশনের একটা সূত্র বলছে, কমিশনের একটা হিসেব বলছে, এর মিনিমাম 60% হচ্ছে ভুয়ো ভোটার। অর্থাৎ 60% যদি ভুয়ো ভোটার হয়, সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 34 লক্ষের কাছাকাছি। তাহলে অলরেডি 70 লক্ষ ডিলিটেড হয়ে গেছে, আর বাকি যে ডেটাটা পড়ে আছে সেখান থেকে আরও 34 লক্ষ ডুপ্লিকেট ডিলিট ভোটার বেরোতে পারে, যেগুলো ফেরেববাজ ভোটার, যেগুলো জাল ভোটার সেরকম বেরোতে পারে। তাহলে 70 লক্ষ আর 34,000, মোট 1,04,00,000 নাম কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া থেকে বাদ যেতে পারে, এমনটাই বিভিন্ন মিডিয়া সূত্রে কমিশন যে খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে এটা উঠে আসছে। তাহলে 1,04,00,000 নাম যদি বাদ যায়, গড়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রতি বিধানসভায় 35,000 করে ভোটার। অর্থাৎ 35,000 অব্দি মার্জিন যেগুলো ছিল, সেই সমস্ত আসন এবার মায়ের ভোগে চলে যেতে চলেছে। ছটফটানিটা, চিরবিনিটা এমনি হচ্ছে, গলায় কালো মাফলার নিয়ে ওই আটপৌরে শাড়ি পরে পং করে দিল্লি দৌড় এমনি হচ্ছে। ব্যথা যন্ত্রণাটা কোথাখানে হচ্ছে বুঝতে পারছেন? পুরো পুকুর চুরি ডাকাতি যেটা চলছিল সেটা কিন্তু কমিশন ধরে নিয়েছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, যে এই এসআইআর প্রসেসটা কিন্তু ফাইনাল নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস এবার হবে। এবং যাদের নাম হয়ে গেল তাদের রিভেরিফিকেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আবার হবে, যেখানে যেখানে সন্দেহ থাকবে। কিন্তু যে কথাটা প্রথমেই বলছিলাম, যে কমিশনের একটা সন্দেহ হচ্ছিল, সেটা হচ্ছে যে মাইক্রো অবজারভারদের তো নিয়োগ করাই হয়েছে, এইআরওরা কোথাও কোনো রকম কোনো গণ্ডগোল হচ্ছে কিনা, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই জায়গাটাকে দেখার জন্য। তাহলে এই মাইক্রো অবজারভারদের টোপকে এত বিপুল সংখ্যক অবৈধ কাগজপত্র নথি কী করে ঢুকে যাচ্ছে? আর সেখানেই যেটা দেখা যাচ্ছে যে মাইক্রো অবজারভাররা গাফিলতি করছে। 3 জনকে অলরেডি শাস্তি দিয়েছে,
এবার বাকিরাও কিন্তু আতশ কাচের তলায় রয়েছে, কোথাও কোথাও গাফিলতি রয়েছে, কোথাও কোথাও ইচ্ছাকৃত গাফিলতি রয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর। মাইক্রো অবজারভারদের গাফিলতিতে কড়া পদক্ষেপ প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের। এই চূড়ান্ত ভোটার তালিকা মানে 28 তারিখ তো মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে একটা প্রাইমারি লিস্ট বেরোচ্ছে, যারা একদম স্যাঙ্গুইন হয়ে যাচ্ছে তাদের, যাদের নিয়ে ডাউট থাকছে সেই ডাউট ক্লিয়ার করার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু কোনো টাইমলাইন বেঁধে দেয়নি। ইলেকশন কমিশন যেটা জানিয়েছে যে যখন কোনো কেন্দ্রের সংশ্লিষ্ট প্রার্থী মনোনয়ন জমা দেবেন এবং মনোনয়ন প্রত্যাহার করবেন সেই সময় অবধি ভোটার তালিকায় নাম তোলা যেতে পারে। সুতরাং সেই পুরো সময়টাকে ইউটিলাইজ করা হবে এদেরকে ভালোভাবে ভেরিফাই করার জন্য, এবং সেখানে যদি মাইক্রো অবজারভারদেরও গাফিলতি খুঁজে পাওয়া যায় তাদেরকেও কিন্তু রেয়াত করা হবে না। এবার যখনই বোঝা গেছে যে মাইক্রো অবজারভারদের সরানো যাবে না এই রাজ্য থেকে, মহামান্য সুপ্রিম কোর্ট আগের শুনানিতেই যেটা বলে দিয়েছিল যে আপনারা যদি অফিসার দেন তো ঠিক আছে, তারা একটা টিম করে কাজ করবে, কিন্তু মাইক্রো অবজারভাররা কাজ করবে। তো তখন মাইক্রো অবজারভারদের ম্যানেজ করার চেষ্টা করা হয়েছিল এবং সেখানে কেউ কেউ ফাঁদে পাও দিয়েছিলেন। 3জন মাইক্রো অবজারভার অলরেডি সাসপেন্ডেড হয়েছেন এবং আরও অনেকে আতশ কাচের তলায় রয়েছে। ফলে এই প্ল্যানটা যে ভেস্তে যাচ্ছে এটা বুঝে গেছে, এবং সেই জন্যই কি রোল অবজারভারদের এবার টার্গেট করা হচ্ছে। ইলেকশন কমিশন সূত্রে কিন্তু তেমনটাই ভাবনা চিন্তা চলছে। আপনারা জানেন যে কিছুদিন আগেই সি মুরুগান সম্বন্ধে স্ক্রিনশট রিলিজ করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে স্ক্রিনশটটা রিলিজ করা হয়েছে সেটা ইলেকশন কমিশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল যেখানে সি মুরুগান আছেন এবং অন্যান্য আধিকারিকরা আছেন। সেই ডেটা কি করে একটা রাজনৈতিক দলের কাছে চলে গেল, কে পাঠালো, সেখানে লিকেজটা কোথা থেকে হলো? তাহলে কি এটা মনিটরিং চলছে? পুরোপুরি সার্ভিলেন্সে রয়েছে ইলেকশন কমিশন? ইলেকশন কমিশনকে কি ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে না? এই নিয়ে এবার বৃহত্তর তদন্তের কথা তারা ভাবছে এবং এটাও মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টিতে আনার একটা পরিকল্পনা রয়েছে। এই নিয়ে ভাবনা চিন্তা চলছে এমনটাও জানা যাচ্ছে। অর্থাৎ রোল অবজারভারদের যে করে হোক টার্গেট করতে হবে এমনটাই কিন্তু ইলেকশন কমিশন মনে করছে, কিন্তু সেই জায়গাটায় করার খুব একটা সুযোগ নেই। তারা তাদের কাজটা সঠিকভাবে করে যাচ্ছে। তাহলে এখন উপায় কী রয়েছে? উপায় যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই সো কল্ড বিএলওদের নামে দলের যারা ওই চটি চাটা মাল আছে সেইগুলোকে দিয়ে চূড়ান্ত অসভ্যতা, চূড়ান্ত রকমের একটা অরাজকতা সৃষ্টি করা ইলেকশন কমিশন অফিসের সামনে। তার নিদর্শন আজকে দেখা গেল আবারও। সেখানে প্রতিবাদের নামে ইলেকশন কমিশনে জুতো ছোড়া হচ্ছে এবং তারপর সেটাকে ডিফেন্ড করা হচ্ছে আবেগের বহিঃপ্রকাশ হিসেবে। ভাবতে পারছেন কোন জায়গায় এরা অসভ্যতার নোংরামিটা নিয়ে গেছে? কিন্তু এইটা করে খুব একটা পার পাওয়া যাবে না, কেননা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য পুলিশের ডিজি তার ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে। এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পরও পুলিশের তরফ থেকে কোনো বড় পদক্ষেপ সরিয়ে টরিয়ে দেওয়া ছাড়া আর কিছু করেছে বলে এখনও জানা যায়নি। ফলে এইটা নিয়ে ইলেকশন কমিশন কি করে সেই জায়গাটা ভাবার রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত দিক থেকে এত প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে, তারপরেও ইলেকশন কমিশন এত শক্তিটা পাচ্ছে কোথা থেকে? শক্তিটা পাচ্ছে সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। ভোটের মুখে সুপ্রিম নির্দেশে কাঁপছে নবান্ন। কি নির্দেশ দিয়েছে? পরিষ্কারভাবে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এখন থেকে কোনো আধিকারিক অবাধ্য হলে কমিশন সরাসরি তাদের সাসপেন্ড করতে পারবে। অর্থাৎ এতদিন যেটা আপনারা বলছিলেন যে কমিশন তো কাগুজে বাঘ, কমিশন তো কিছু করতে পারে না, তারা কিন্তু আইন মেনেই কাজটা করছিল। তারা নবান্ন প্রশাসনকে বারবার সুযোগ দিচ্ছিল যে আইনের আওতায় থেকে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি নির্দেশটা ফলো করো। আর এরা সেই ভদ্রতাকে, সেই আইনের আওতায় থাকাটাকে দুর্বলতা মনে করছিল, ফলে গা জোয়ারি দেখাতে গিয়েছিল। এবং মহামান্য সুপ্রিম কোর্টের সামনে আজকে কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে যে এই গা জোয়ারি করে চলাটাকে কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না, এবং এরা এতখানি অসভ্য, ঢেঁটা এবং এই পুরো প্রক্রিয়াটা ভণ্ডুল করার চেষ্টার মধ্যে আছে। তাই এদের হাতে আর কিছু রাখার দরকার নেই। তাই সরাসরি কমিশনকে ক্ষমতা দিয়ে দিয়েছে। ওই দিদিমণির ডায়লগ ছেড়েছিল না যে কমিশন এখন কোনো রকম কিচ্ছু করতে পারে না। এখন কি ইলেকশন ঘোষণা হয়েছে? ইলেকশন ঘোষণা হলে তখন কমিশনের হাতে পাওয়ার যাবে না। মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যখন এসআইআর প্রসেস চলছে সেই সময়েও এবার কিন্তু ইলেকশন কমিশন সরাসরি ব্যবস্থা নিতে পারবে। ফলে আতশ কাচের তলায় যে ব্যাপক সংখ্যক দুর্নীতিবাজ রয়েছে যারা পুরো প্রক্রিয়াটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে, প্রভাবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু এবার সরাসরি স্টেপ নেওয়ার মতো জায়গায় রয়েছে। এবং সেটা যদি রাজ্য পুলিশের ডিজি হয়, সেই রাজ্য পুলিশের ডিজিও মহামান্য সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। কি হয় পরিস্থিতি সেখানে বোঝাই যাচ্ছে যে
এই ব্যাপারটা আর কোনো রকমই হালকাভাবে নেওয়া হবে না। হালকাভাবে নিলে এই যে চোর চিটিংবাজি করার জায়গাটা রয়েছে সেটাকে পুরো করা হবে এবং এসআইআর প্রসেস বাংলায় কিন্তু মুখ থুবড়ে পড়বে। ফলে সব মিলিয়ে কিন্তু জমজমাট হচ্ছে ক্রমশ এসআইআর প্রসেসটা, এবং সেখানে কমিশন এই চুরি এই দুর্নীতি ধরে ফেলেছে। আর যখনই একটা ধরতে পারছে, সামগ্রিক প্রসেসটাকে ইভ্যালুয়েট করছে, এবং মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে যে কমিশনের পাশে দাঁড়ানোর দরকার আছে, তাদের হাতটাকে শক্ত করার দরকার আছে। কেননা একদল চোর চিটিংবাজ ফেরেববাজের বিরুদ্ধে লড়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করতে হচ্ছে তাদের। আর সেই জন্য কমিশন এখন কিন্তু মহাশক্তিধর, তাদেরকে বলিয়ান করে দেওয়া হয়েছে, তাদের ক্ষমতার পুরো ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। আর তাই এবার দিদিমণির দল বুঝবে কত ধানে কত চাল। একদিকে ধাক্কা, প্রতি বিধানসভায় গড়ে 35,000 নাম বাদ যাচ্ছে, অন্যদিকে যেসব ফেরেববাজগুলোকে দিয়ে পুরো প্রসেসটাকে ঘাঁটার চেষ্টা করছিল সেই ফেরেববাজগুলো জেল যাত্রার সময় এসে গেছে। ফলে জমে ক্ষীর খেলা। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।